চলে আসি পরেরটাতে। নাম্বার 5, public health workers feel that the cost of medical education may increase if the government has limited control on the fees that colleges can charge from medical students, among other things. Okay, আরেকবার পড়ছি। বলছে যে পাবলিক হেলথ ওয়ার্কার্স এটা মনে করেন যে দ্য কস্ট অফ মেডিকেল এডুকেশনের যে কস্টটা রয়েছে সেটা বাড়তে পারে, মে ইনক্রিজ, বাড়তে পারে যদি ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ লিমিটেড কন্ট্রোল অন দ্য ফিস, যদি গভর্নমেন্টের ফিজের ওপরে, তার মানে এই মেডিকেল এডুকেশনের যে ফিজের ওপরে যদি গভর্নমেন্টের খুব কম কন্ট্রোল থাকে, ঠিক আছে, মানে লিমিটেড কন্ট্রোল মানে কি, খুব মানে অল্প কন্ট্রোল যদি থাকে গভর্নমেন্টের ওই ফিজের ওপরে, that colleges can charge from medical students, ঠিক আছে। তো among other things, তার মানে যদি গভর্নমেন্টের ওইটার লিমিটেড কন্ট্রোল থাকে তাহলে সেই ফিসটা আরো বাড়তে পারে, তাই না? স্বাভাবিক ব্যাপার, গভর্নমেন্ট অত ব্যাপারটা দেখছেন না, ওয়ারেজ এই কলেজগুলো ফিস বাড়িয়ে চলেছে, তাহলে সেই লজিকে কিন্তু ফিস আরো আগামী সময় বাড়তে পারে। এখানে যেটা আছে সেটা আপনাদেরকে বলে দিই, বলছে কি যে ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ লিমিটেড কন্ট্রোল অন দ্য ফিস দ্যাট দ্য কলেজেস ক্যান চার্জ ফ্রম মেডিকেল স্টুডেন্টস, বলছে, ঠিক আছে। এই ফর্মটা এখানে হবে না, ঠিক আছে, এই ফর্মটা এখানে হবে না। কেন হবে না? এর জন্য হবে না বিকজ দেখুন আমি কি বলেছি, প্রেপোজিশনের প্রয়োজন কোথায়? প্রেপোজিশনের প্রয়োজন সেখানেই হয় যেখানে আমার মনে হচ্ছে একটা অবজেক্ট নিয়ে আসতে হবে, অথবা একটা ভার্বের সাথে বসে একটা ভার্বটাকে একটা অ্যাসিস্ট্যান্স দিতে হবে। সেই কারণে একটা প্রেপোজিশনের উৎপত্তি হয় একটা সেন্টেন্সে। কোনো কারণ ছাড়া কিন্তু আমরা প্রেপোজিশন এমনি এমনি আনবো না, ঠিক আছে। একটা খুব কমন মিস্টেক যেটা ইংলিশের ক্ষেত্রে দেখা যায়, এরার কারেকশনের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে, আমরা যখন কমিউনিকেটও করি তখন হচ্ছে যে আননেসেসারি ইউজ অফ প্রেপোজিশন, সেটা আরো 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 অন্য কিছু ক্ষেত্রেও হয়। আননেসেসারি ইউজ অফ আর্টিকেল, পার্টিকুলারলি আর্টিকেল দ্য, যেখানে দ্য এর প্রয়োজন নেই সেখানে একটা আর্টিকেল দ্য এর ইউজ করে ফেলা, এটা অনেকেরই একটা মনে হয় যে একটা দ্য ইউজ করে ফেলি, কিন্তু প্রয়োজন না হলে আর্টিকেল দ্য এর কিন্তু ব্যবহারের কোনো জায়গাই নেই, ঠিক আছে। তারপরে ধরুন প্রোনাউনের ইউজের মধ্যে কিছু আননেসেসারি প্রোনাউনকে ইনকর্পোরেট করে দেওয়া সেন্টেন্সে, পার্সোনাল প্রোনাউন যেটা দরকার নেই, যাকে নিয়ে কথা হচ্ছে সেন্টেন্স, যাকে নিয়ে কথা হচ্ছে একটা সাবজেক্ট, তাকে নিয়েই যদি কথাটা কন্টিনিউ করে তাহলে আলাদা করে আবার তাকেই তার কথা বলার জন্য একটা নতুন প্রোনাউন নিয়ে এলাম, কোনো যুক্তিসম্মত ব্যাপার না, তাই তো? তাহলে ওটাও এক ধরনের এরার। আর এই কমন হিউম্যান সাইকোলজি যে এই এরিয়াগুলোতে লোকজন ভুল করে কমিউনিকেট করতে, সেই জায়গাগুলোই কিন্তু কাজে লাগিয়ে এই সেন্টেন্স গুলো বিল্ড করা হয় পরীক্ষাতে। ঠিক ওই জায়গাতে যেমন ক্রিকেটে বাউন্সার আসে ওই বাউন্সার দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে ঠিক সেরকমই হয়েছে, এই যে ফ্রম কথাটা বলেছে এটা আননেসেসারি। কেন আননেসেসারি? দেখুন, যদি ভার্বকে আমি ডাইরেক্টলি প্রশ্ন করে অবজেক্ট পাচ্ছি তাহলে আমি প্রপোজিশন আনবো কেন? সবসময় যে ভার্ব থাকলে তারপরে প্রেপোজিশন থাকতেই হবে তার কিন্তু কোনো দরকার নেই। ভার্বের পরে প্রেপোজিশন আসে কেন? এর জন্য আসে যাতে একটা অবজেক্ট নিয়ে এসে ভার্বের পাশে বসানো যায়, সেটা হচ্ছে মেন আইডিয়া, ঠিক আছে। কিন্তু যদি সেই অবজেক্টটা এমনি এমনি আসছে তাহলে আমি প্রেপোজিশন আনবো কেন, তাই না? তার মানে ওই যে বললাম প্রেপোজিশন একটা ব্রিজের মতন কাজ করে। হয়তো এই পাশে একটা ডাঙা, এই পাশে একটা ডাঙা, মাঝখানে একটা খাল রয়েছে। এবার খালটা হয়তো এত সরু, এইটুকুনি, ঠিক আছে, তার উপরে হয়তো একটা তক্তা পেতে দিলেই লোকে ওর উপর দিয়ে চলে যেতে পারে বা লাফিয়ে চলে যেতে পারে, মাঝখানে আর কিছু দেওয়ার দরকার নেই। তাহলে আমি ওইখানে টাকা খরচা করে একটা ব্রিজ বানাবো? কোনো দরকারই হবে না, তাই না? তো প্রিপোজিশনের প্রয়োজন সেখানেই যেখানে একটা ব্রিজের প্রয়োজন, মানে একদিকে রয়েছে একটা ভার্ব, আরেকদিকে রয়েছে তার অবজেক্ট, আমি জানি আমার এই অবজেক্টটা প্রয়োজন ভার্বের পরে, কিন্তু আমি দুটোকে কানেক্ট করতে পারছি না, ওই কানেকশন বিল্ডের কাজ করে প্রিপোজিশন, তাই না? যে ভার্বের সাথে আমি একটা প্রিপোজিশন বসিয়ে দিলাম, তারপরে আমি একটা অবজেক্ট পাচ্ছি। যেমন একটা খুব সহজ এক্সাম্পল আগেও বলেছি আবার বলছি, লুক কথাটার মানে কি? দেখা,
তাই না? লুক মানে কি? দেখা তো। কিন্তু আমি যদি বলি লুক আফটার, লুক আফটার এর মানেটা কি? লুক আফটার মানে দেখাশোনা করা, হিন্দিতে যেটা বলে দেখভাল করা, তাই না? তো কেয়ার নেওয়া, সেটা হচ্ছে লুক আফটার। তো লুক আর লুক আফটার এর মধ্যে তো অনেক তফাৎ আছে। একটা সিম্পলি একটা ভার্ব লুক, আর আরেকটা হচ্ছে লুক আফটার, যেটা একটা ভার্ব আর প্রেপোজিশন কম্বিনেশন। কেন আমি লুক আফটারটা বলি? যখন আমি দেখি যে আমাকে বলতে হবে যে আমি দেখছি না, আমি দেখাশোনা করছি, তাহলে আমি যদি বলি হি লুকস আফটার হিজ পেরেন্টস, শি লুকস আফটার হার গ্র্যান্ড পেরেন্টস, তাই না? তো এই যে গ্র্যান্ড পেরেন্টস এর দেখাশোনা করছি, আগে ভার্বটা আছে লুক, সেটা দিয়ে চলছিল না, আমি লুকের পরে একটা আফটার ক্লাব করে দিলাম, তৈরি ব্যাপারটা কি হলো? লুক আফটার। একটা কম্প্যাক্ট জিনিস তৈরি হলো, যার ফলে লুকস আফটার হুম, লুকস আফটার পেরেন্টস, লুকস আফটার গ্র্যান্ড পেরেন্টস, যা ইচ্ছে ওইখানে বসতে পারে, তাই না? তাহলে ওই যে আফটার কথাটা এলো, ওটা কিন্তু যাকে দেখাশোনা করা, যে অবজেক্টটা পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস, হুএভার, এবং আগে যে ভার্বটা ছিল লুক, সেই দুটোকে কানেক্ট করছে, তাই না? তাহলে ওই আফটারটা এলো, একটা কারণ ছিল তাই এলো, ইজন্ট ইট? আবার লুক আফটার না যদি দিয়ে বললাম লুক ইনটু, যে আমরা যে চিঠি লিখি, ব্যাংকে চিঠি লিখলাম, সরকারি দপ্তরে, ইলেকট্রিক সাপ্লাই এর অফিসে কোনো সমস্যা হয়েছে, সমস্যার কথা পুরো লিখে টিকে লাস্টে কি লিখবো? স্যার ম্যাডাম কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার, বলবো তো? তো এই যে বলছি লুক ইনটু দ্য ম্যাটার, ইনটু কথাটা কি? একটা প্রেপোজিশন, তাই না? তো লুক আফটার একটা ছিল, লুক ইনটু আবার আরেকটা হয়ে গেল। এবং মজার জিনিস আরেকটা, আপনাদেরকে ওই চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিয়েছি, একবার অবশ্যই রিভাইজ করবেন, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বের চ্যাপ্টার। ভার্ব আর প্রেপোজিশন মিলে, এবং শুধু ভার্ব প্রেপোজিশন মিলে না, কখনো কখনো ভার্ব অ্যাডভার্ব মিলে, আবার কখনো কখনো ভার্ব প্রেপোজিশন অ্যাডভার্ব তিনটে মিলে ফ্রেজাল ভার্বস তৈরি হয়, সেগুলোর এক একটা ইউনিক মানে আছে, এবং সেগুলো এক একটা ইউনিক অবজেক্ট নিয়ে আসে, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা পড়বেন, প্রেপোজিশনের চ্যাপ্টার বুঝতে ওটা ভীষণ ভীষণ আপনাদেরকে সাহায্য করবে, এইটুকুনি বলতে পারি, ঠিক আছে? তাহলে ভার্বের পরে অকারণে, যেখানে ভার্ব এমনি আনতে পারছে একটা অবজেক্ট নিজে, সেখানে প্রেপোজিশনের দরকারটা কি আছে, প্রয়োজনটা কি আছে? যদি প্রয়োজন না থাকে আর যদি ওখানে প্রেপোজিশন বসে থাকে, বুঝবেন ওটাই ভুল, ওটাই এরার, ঠিক আছে? যেমন এখানে হয়েছে, কেন এখানে প্রয়োজন নেই আমাদের প্রেপোজিশনের? এর জন্য নেই, কেননা এখানে কথাটা হচ্ছে কলেজেসকে নিয়ে, এর আগে যা আছে এই পার্টের পোর্শনের সাবজেক্টটা হচ্ছে কলেজেস, কেননা আগে একটা দ্যাট আছে। একটা সেন্টেন্সকে আমি বলেছি তো অনেকগুলো ভাগে ভাগ করা যায়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরকম অনেক আলাদা আলাদা সেট মিলে একটা লম্বা চওড়া বড় সেন্টেন্স তৈরি হয়, তাই তো? এবার সেগুলোকে কানেক্ট আবার করে কনজাংশন, তো সেরকম অনেক সেট পেরিয়ে 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 প্রথমে যেমন পাবলিক হেলথ ওয়ার্কার্স দিয়ে কথাটা শুরু হয়েছিল, সেটা প্রথম সাবজেক্ট ছিল, তারপরে ফিল ভার্বটা এলো, তারপরে এইখানে একটা কনজাংশন এলো, তারপরে আবার দ্য কস্ট অফ মেডিকেল এডুকেশন, এইটা হয়ে গেল আমার সাবজেক্ট 2, এটা প্রথমে ছিল আমার সাবজেক্ট 1, এর ভার্ব ছিল ভার্ব 1, এইটা দ্যাট এলো আমার কনজাংশন, একটা জোড়া লাগানোর জিনিস, তারপরে আমার নতুন একটা সাবজেক্টে চলে যাচ্ছে, সেটা কি? দ্য কস্ট অফ মেডিকেল এডুকেশন, এটা হচ্ছে আমার সাবজেক্ট 2, ঠিক আছে? আর মে ইনক্রিজ, এটা হচ্ছে আমার ভার্ব 2, আবার ইফ একটা কনজাংশন চলে এলো, তারপরে আবার নতুন আমার সাবজেক্ট চলে আসছে, কি? দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে কি? সাবজেক্ট 3, আর হ্যাজ লিমিটেড কন্ট্রোল, কন্ট্রোলটা হচ্ছে ভার্ব, আর হ্যাজটা হচ্ছে তার হেল্পিং ভার্ব, আর লিমিটেড কথাটা একটা অ্যাডভার্বের মতন কাজ করেছে। তাহলে এই পুরো ক্লাস্টারটা কি? এই পুরো ক্লাস্টারটা হচ্ছে ভার্ব 3, এটা হচ্ছে সাবজেক্ট 3, এটা ভার্ব 3, অন 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 হোয়াট? অন দ্য ফিস, তাহলে এটা হচ্ছে তার অবজেক্ট। এবার তারপরে আবার এসছে দ্যাটটা একটা কনজাংশন, তার মানে এই কনজাংশন জোড়া দিয়ে দিয়ে জোড়া দিয়ে দিয়ে আলাদা আলাদা সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের সংসার আমরা পাই, সেগুলোকে এই কনজাংশন জোড়া দেয়, পুরো ব্যাপারটা মিলে একটা লম্বা চওড়া সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে? তাহলে তারপরে সাবজেক্টটা কি? সাবজেক্ট 4, সাবজেক্ট 4 হচ্ছে কলেজেস, ঠিক আছে? সেন্টেন্সটাকে এরকম ভাবে সবসময় ভাঙবেন, কনজাংশন গুলো আইডেন্টিফাই করবেন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের একটা একটা পুরো ফ্যামিলি পেয়ে গেলেন, ভাঙলেন, ওই ওই পুরোটা দেখে নিলেন, তারপরেই দেখলেন একটা কনজাংশন আছে, ওইখানে থেমে যান, আর পড়বেন না, কনজাংশনের পরে আবার শুরু করুন, কেননা হয়তো তখন সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, তার ভার্ব চেঞ্জ হয়ে গেছে, তারপরে তার অবজেক্টের সেট চেঞ্জ হয়ে গেছে, আবার তারপরে আবার একটা কনজাংশন এসছে,
এই সেন্টেন্স গুলোকে এরকম ভাবে ভাঙবেন সব সময়, তাহলে ভুলটা একদম কমে আসে। আমার কাছে সব থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে কি করে একটা সেন্টেন্সকে কন্ট্রোলই করা যায় না। ইংলিশ পড়ার সব থেকে বড় সমস্যা যেটা আমার কাছে প্রশ্ন অহরহ আসছে সেটা হচ্ছে, ম্যাডাম কি করে ইংলিশ একটা সেন্টেন্স পড়ছি বুঝতে পারছি না, কাকে নিয়ে কথাটা শুরু হলো হয়তো বুঝতে পারলাম, কোথায় গিয়ে ব্যাপারটা পুরো হারিয়ে গেল। এটা একটা খুব কমন সমস্যা। সমস্যার সমাধান এইটা, যেটা আমি বললাম, সেন্টেন্সকে ভেঙে ভেঙে পড়ুন, সাবজেক্টটাকে আইডেন্টিফাই করুন, তার ভার্বটাকে আইডেন্টিফাই করুন। কেননা একই সাবজেক্ট নিয়ে যে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে সেন্টেন্স, সেটা কিন্তু একেবারেই নয়। বড় সেন্টেন্সে সাবজেক্ট আলাদা 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 সেগমেন্টে ভাগ করা, তার পুরো এক একটা ফ্যামিলি আছে। আপনাদের কিন্তু ওরকম ভাবেই পড়তে হবে, কেননা তা না হলে ওই সুর লয় তাল সব কেটে যাবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে পড়তে পড়তে আমরা ফাইনালি আমাদের জায়গাটা এসেছি যেখানে একটা এরর আছে প্রিপোজিশনের। কি সেটা? কলেজেসটা হচ্ছে আমার এই পার্টের সাবজেক্ট, অলরাইট। এর ভার্বটা হচ্ছে ক্যান চার্জ। ঠিক আছে, ক্যান চার্জ এটা হচ্ছে আমার V4, ফোর্থ ভার্ব। ঠিক আছে, এবার আমি যদি বলি এবার তারপরে আছে মেডিকেল স্টুডেন্টস, এটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্ট এইটার এই পার্টের অবজেক্ট। ঠিক আছে, এই ভার্বটার অবজেক্ট এটা। এবারে আমি যদি বলি কলেজেস ক্যান চার্জ হুম, কলেজেস কাকে চার্জ করতে পারে? মেডিকেল স্টুডেন্টস কে চার্জ করতে পারে। তাহলে সাবজেক্ট হচ্ছে কলেজেস, ভার্ব হচ্ছে ক্যান চার্জ। ওকে, চার্জ হচ্ছে মেইন ভার্বটা, তার হেল্পিং ভার্ব হচ্ছে ক্যানটা। তাহলে ক্যান চার্জ, এবার আমি যদি প্রশ্ন করি ক্যান চার্জ হুম, কাকে চার্জ করতে পারে, আমি তো এমনি উত্তর পেয়ে যাচ্ছি, ক্যান চার্জ হুম, ক্যান চার্জ মেডিকেল স্টুডেন্টস। তাহলে এই ফ্রমটার তো দরকার নেই, তাই না? ফ্রম তখনই আনবো যখন ডাইরেক্টলি আমি ভার্বকে জিজ্ঞেস করছি হুম বা হোয়াট, আমি কোনো উত্তর পাচ্ছি না অবজেক্টে, তাই না? সেখানে যদি আমার দরকার একটা ফ্রম বা অন্য কিছু এনে অবজেক্ট বসানো, তাহলে বসাবো। যেখানে দেখুন আমি চার্জ হুম ডাইরেক্টলি বলতে পারছি, সেখানে তো উই ডোন্ট নিড আ প্রিপোজিশন এট অল। সো এরকমও জিনিস প্রিপোজিশনে আপনারা অবশ্যই দেখবেন, কেননা এইটাও একটা কমন টাইপ প্রশ্নের, যে যেখানে দরকার নেই অপ্রয়োজনে একটা প্রিপোজিশন আসার টেন্ডেন্সি এরার কারেকশনে খুব আসে। ঠিক আছে, ওকে, কামিং টু নাম্বার 6, এখানে কি আছে? খুব ইজি সেন্টেন্স আছে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কাম আপ উইথ মেজার্স, মেজার্স মানে উপায়, কোনো কিছুর একটা সমস্যার সমাধান ইত্যাদি আর কি। ঠিক আছে, মেজার্স মানে হচ্ছে কোনো সমস্যার সমাধান বা একটা উপায় কোনো কিছুর। মেজার্স লাইক ন্যাশনাল ক্যাপিটাল গুডস পলিসি অ্যান্ড মেক ইন ইন্ডিয়া, তার মানে এই দুটো হচ্ছে দুটো ধরনের মেজার্স এর কথা বলছে, দুটো উপায়ের কথা বলছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে। কাম আপ উইথ মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করেছে বা নিয়ে এসেছে। ঠিক আছে, আচ্ছা, টু এনহ্যান্স, কিসের জন্য ইমপ্লিমেন্ট করেছে, কিসের জন্য? কাম আপ উইথ হোয়াট? টু এনহ্যান্স দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড কম্পিটিটিভনেস অফ দ্য ক্যাপিটাল গুডস সেক্টর, তার মানে ক্যাপিটাল গুডস সেক্টরের প্রোডাক্টিভিটি আর কম্পিটিটিভনেস কে বাড়ানোর জন্য, এনহ্যান্স করার জন্য এই পলিসি গুলো মেজার্স হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে এসেছে। ভেরি ইজি সেন্টেন্স। হু ক্যান টেল মি ওয়ের ইজ দ্য এরর? প্রিপোজিশন রিলেটেড এরর, সেটা তো আপনারা জানেনই। আপনারা পড়ে বলুন এখানে এররটা কি আছে, খুব সহজ কিন্তু। হু ক্যান টেল মি? somebody from Malda, would you like to try? চেষ্টা করুন, ভুল হোক, ভুল না হলে শেখা যাবে না। আমরা সবাই ভুল করি, কেউ প্রথম একবারে দুবারে করে তো হয় না। সো প্লিজ ডু ট্রাই। কি হতে পারে? মালদা, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছেন? মাইক আপনাদের আছে? ডু ইউ হ্যাভ আ মাইক্রোফোন? বা অন্য কেউ? আসানসোল, পূর্ত ভবন, কল্যাণী।
Would you like to try? আসানসোল থেকে। আমি ওয়েট করছি মালদার জন্য, উত্তরের জন্য। বা অন্য কেউ যদি বলতে চান অন্য সেন্টার থেকে, ইউ অলসো ক্যান ট্রাই। হ্যাঁ বলুন। আনমিউট, ওটা আনমিউট করে ইয়েটা, এটা স্ক্রিন একটা। ইয়েস। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম, আরেকবার বুঝলে ভালো হতো ম্যাম। এইটা, এই সেন্টেন্সটা হুম। ঠিক আছে, আমি আরেকবার বলছি। বলছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কাম আপ উইথ মেজার্স। বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু উপায় নিয়ে এসছে। মেজার্স মানে কি, যেটা আমি বললাম, কোনো একটা সমস্যার সমাধান হতে পারে, কোনো উপায় হতে পারে, মানে কোনো এক্সিস্টিং সমস্যা সেটার একটা সমাধান হিসেবে, একটা উপায় হিসেবে নিয়ে এসছে। কি নিয়ে এসছে? মেজার্স লাইক, ঠিক আছে, মানে কয়েকটা পলিসি ইত্যাদির কথা বলা হচ্ছে, যেই ধরনের মেজার্স সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে এসেছে, ঠিক আছে। মেজার্স লাইক ন্যাশনাল ক্যাপিটাল গুডস পলিসি অ্যান্ড মেক ইন ইন্ডিয়া, তার মানে এগুলো মেজার্স হিসেবে এনেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিসের জন্য এনেছে? টু এনহ্যান্স, এনহ্যান্স মানে হচ্ছে কোনো কিছু উন্নতি করা, বৃদ্ধি করানো, ঠিক আছে। টু এনহ্যান্স দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড কম্পিটিটিভনেস। প্রোডাক্টিভিটি তো আপনারা জানেন যে প্রোডাকশনের ক্ষমতা, প্রোডাক্টিভিটি এবং কম্পিটিটিভনেস, তার মানে কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কিছু মেজার্স নিয়ে এসছে অফ দ্য ক্যাপিটাল গুড সেক্টর, তার মানে ক্যাপিটাল গুড সেক্টরের কম্পিটিটিভনেস এবং প্রোডাক্টিভিটি যাতে বাড়ে, সেই জন্য এই মেজার্স গুলো নিয়ে এসছে। এবার এইখানে একটা প্রেপোজিশনের গন্ডগোল আছে, কি সেটা বলুন, চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই, ভুল হলো হোক কিন্তু চেষ্টা করুন। আচ্ছা আমি আরেকটু ইজি করে দিই, আমি কয়েকটা প্রেপোজিশন যা যা এখানে আছে আমি সেগুলোকে আন্ডারলাইন করে দিচ্ছি। আপনি, আপনারা দেখে বলুন কোনটা গন্ডগোল হয়তো আছে। এটা একটা আপটা রয়েছে, ইন রয়েছে, টু রয়েছে, এইটা রয়েছে, ব্যাস এই কটা রয়েছে। এবার যে কটা আমি আন্ডারলাইন করলাম সেই কটার মধ্যে কোন জায়গাটা আপনাদের মনে হচ্ছে গন্ডগোলের? ইয়েস মালদা, নাও আই এম ওয়েটিং ফর দি আনসার, বলুন। বলুন কি হতে পারে? এই চারটে যেটা আন্ডারলাইন করেছি, তার মধ্যে থেকে একখানা, কিছু একটা। ম্যাম আপ হবে? এই আপটা, না আপটা ঠিক আছে। কাম আপ মানে হচ্ছে কোনো কিছু, যেমন আমি বলছি আই কেম আপ উইথ এন আইডিয়া। আমি যদি বলি না আই কেম আপ উইথ এন আইডিয়া, তার মানে আমি একটা আইডিয়া উপস্থিত করলাম, নিয়ে এলাম, সেটা হচ্ছে কাম আপের মানে, ঠিক আছে। এইগুলো এক একটা ফ্রেজাল ভার্ব, ওই যে আমি বলছিলাম ফ্রেজাল ভার্বের যে চ্যাপ্টারটা আমি করিয়েছিলাম, ফ্রেজাল ভার্ব, এইটা আপনারা দেখবেন, ভিডিও আপলোডেড আছে, ঠিক আছে। প্রথমে প্রেপোজিশনের চ্যাপ্টারটা পড়বেন, ঠিক আছে, ই লার্নিং চ্যানেল যেটা আমাদের আছে, সেখানে দেখবেন আমি প্রেপোজিশন পড়িয়েছি, তারপরে ফ্রেজাল ভার্বের চ্যাপ্টার পড়িয়েছিলাম, এটা অবশ্যই দেখবেন, খুব উপকারী।
কেননা ফ্রেজাল ভার্ব গুলোর খুব ইউনিক মানে থাকে এবং পরীক্ষাতে এগুলো খুব আসে। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে দেখুন এইখানে এই অফটাকে নিয়ে, ও ডাবল এফ অফ। ঠিক আছে, যেমন ও এফ অফ এটা একটা প্রেপোজিশন, সেরকমই ও ডাবল এফ অফ এটাও কিন্তু একটা প্রেপোজিশন। ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ঠিক আছে, যদি আমি বলি ডটার অফ, সান অফ, আমরা বলি না, তাই না? তাহলে অমুকের তমুকের, ঠিক আছে, বা আমি যদি বলি হাউস অফ, ঠিক আছে, তো বা প্রপার্টি অফ, তার মানে কারুর কিছুর, এরকম বলার জন্য আমি অফটা ইউজ করতে পারি। অফের অ্যাজ আ প্রিপোজিশন অনেক ইউজ আছে। আপনারা প্রিপোজিশনের চ্যাপ্টার যখন পড়বেন দেখবেন আমি প্রত্যেকটার একদম ক্যাটাগরি ওয়াইজ যত রকমের ইউজ হয় সব আমি ওখানে বলেছি, এবং কোনগুলোর সাথে গন্ডগোল বাঁধে সেইগুলো আমি বলেছি। যেমন ইন, অন, পরীক্ষাতে যেরকম ভাবে দেয় কনফিউজ করার জন্য, ওরকম ক্যাটাগরি ওয়াইজ লোকেশন, প্লেস, পজিশন, টাইম বা মিসেলেনিয়াস ইউজেও যেগুলো, বা খুব কাছাকাছি কিছু আছে, বিলো, আন্ডার, বাংলায় বললে দুটোই নিচে, কিন্তু প্রিপোজিশন ইংলিশ হিসেবে দুটোর অনেক তফাৎ আছে। ঠিক আছে, ওই সমস্ত জিনিস আলোচনা করা আছে, অফের অনেক ইউজ আপনারা পাবেন। আর ও ডাবল এফ অফ যেটা আছে সেটা হচ্ছে অনের উল্টো। ঠিক আছে, যেমন আমরা কিসে কিসে অন বলি, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য লাইট, উল্টোটা কি বলবো, সুইচ অফ দ্য লাইট, তাহলে তখন এইটা ব্যবহার করব, এইটা। ঠিক আছে, অফ মানে অন, উল্টোটা হচ্ছে অফ। ঠিক আছে, সুইচ অন, সুইচ অফ। ঠিক আছে, পুট অন, পুট অফ। ওকে, তারপরে যদি বলি যে পুট, যদি আমি বলি যে ডিউটিতে থাকা, হ্যাঁ, যে আমি যদি বলি সামবডি ইজ অন ডিউটি নাও, মানে কেউ একজন ডিউটিতে আছেন, তাহলে আমি বলবো অন ডিউটি। আমরা বলি না অফিসার অন ডিউটি, বলি তো আমরা। সেটাই যদি উল্টো হয় তাহলে তাহলে কি বলবো, অফ ডিউটি, ও ডাবল এফ অফ। ঠিক আছে, তার মানে অন বলে, আবার অন অফ এর আরেকটা খুব ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে অন, যেটা আমরা বলি কোনো একটা সারফেসের উপরে। যেমন আমার সামনে যদি একটা টেবিল থাকে, আমি টেবিলের কিছু একটা রাখলাম, আমি কি বলতে পারি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, দ্য ক্যাট ইজ লাইং অন দ্য ফ্লোর। ঠিক আছে, বা দ্য ডগ ইজ স্লিপিং অন দ্য গ্রাউন্ড। তার মানে যে কোনো সারফেসের উপরে কিছু থাকলে সেটা অন বলছি, সেটার উল্টোটা অফ। অফ কখন বলবো, যখন ওই জায়গাটার থেকে আলাদা হয়ে কেউ চলে যাচ্ছে। যেমন সাপোজ আমি যদি বলি জাম্প অফ দ্য বিল্ডিং, কেউ একজন একটা বিল্ডিং এর ওপর থেকে ঝাঁপ মারলো, তাহলে আমি কি বলবো, জাম্প অফ দ্য বিল্ডিং, ও ডাবল এফ অফ। ঠিক আছে, তাহলে তখনও ব্যবহার করব অফ। যেখানেই অন মানে কোনো কিছুর ওপরে, তার থেকে বিচ্ছিন্ন বা বাইরে, সেটা হবে অফ দিয়ে। কিন্তু এখানে যে বলেছে অফ, এখানে কিন্তু অফ হবে না, এখানে কি হবে, এখানে হবে ও এফ অফ। তার মানে প্রোডাক্টিভিটি আর কম্পিটিটিভনেস কার, ক্যাপিটাল গুডস এর বাড়ানোর জন্য, এনহ্যান্স করার জন্য এই উপায়গুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন মালদা? কুড ইউ আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট? সবাই বুঝেছেন? হ্যাঁ ম্যাম, সবাই বুঝেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবারে নেক্সট নাম্বার 7। এবার আমি একটু তাড়াতাড়ি বলবো, কারণ আমাদের আরো অনেক পেন্ডিং রয়েছে। বলছে চাইনিজ ইন্টারেস্ট অন্টারপ্রেনিওর বলে একজনের নাম দিয়েছে, জিয়া সামথিং, আমি ঠিক উচ্চারণও করতে পারবো না, হ্যাজ ডিফাইড অর্ডার্স। ডিফাইড অর্ডার মানে অর্ডার অমান্য করেছে। ডিফাইড কথাটার মানে হচ্ছে অমান্য করা, এবং এখানে অর্ডার্স বলেছে, তার মানে নির্দেশ অমান্য করেছে। কার নির্দেশ? অর্ডার্স ফ্রম রেগুলেটরস। ওকে, তার মানে কেউ রেগুলেটরস আছে, তাদের কথা, তাদের আদেশ অমান্য করেছে। কি ব্যাপারে? টু রিটার্ন টু হোম, টু রিটার্ন টু হোম and help a listed technology company he founded, ঠিক আছে, resolve crushing debt, saying he needed to stay in the USA to work on his electric car startup. আবার পড়ছি, Chinese interest entrepreneur someone has defied orders from regulators to return to home and help a listed technology company he founded resolve crushing debt, saying that he needed to stay in the US to work on his electric car startup. তার মানে
এই যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে, ইনি একজন চাইনিজ ইন্টারেস্ট অন্টারপ্রেনিওর, ঠিক আছে, এবং উদ্যোগপতি বা যিনি কোনো এক শিল্পপতি বা কিছু, যিনি ইনোভেটর অন্টারপ্রেনিওর সামবডি কেউ হবেন, যা পড়ে বোঝা যাচ্ছে। তিনি রেগুলেটরদের মানে আদেশ অমান্য করেছে, বোঝাই যাচ্ছে রেগুলেটর কারা, চাইনিজ রেগুলেটরস, ঠিক আছে। তিনি আছেন এখন ইউএসএ তে, ঠিক আছে। এবার চাইনিজ রেগুলেটররা ওনাকে বলেছেন যে তুমি দেশে ফেরো কেন, ঠিক আছে। রেগুলেটরস টু রিটার্ন টু হোম অ্যান্ড হেল্প আ লিস্টেড কোম্পানি, টেকনোলজি কোম্পানি হি ফাউন্ডেড রিজলভ ক্রাশিং ডেট। তার মানে উনি একটা কোনো একটা এরকম টেকনোলজি কোম্পানি উনি ইয়ে করেছিলেন, বানিয়েছিলেন, তৈরি করেছিলেন বা স্থাপন করেছিলেন। সেইটার এবার কিছু এখন ডেট রিলেটেড, তার মানে সেটা হয়তো এখন ধার দেনায় ক্ষতিগ্রস্ত, কিছু সমস্যায় পড়েছে। এখন ওনাকে ডেকে পাঠিয়েছে রিজলভ, মানে যারা রেগুলেটরসরা বলেছে তুমি এসো, তুমি ফেরো এবং এটার সমস্যা সমাধান করো, ঠিক আছে। এবং সেইটা যে ওনাকে বলা হয়েছে, সেই আদেশটা উনি অমান্য করেছেন। কি বলে saying he needed to stay in the US to work on his electric car startup। উনি বলেছেন আমি এখন যেতে পারবো না, আমি ইউএসএ তে আছি, আমি আমার ইলেকট্রিক কার স্টার্টআপের একটা জিনিস নিয়ে আমি ব্যস্ত আছি, ও আমি যেতে পারবো না, এই বলে না করে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে পুরো গল্পটা। এবার এটার মধ্যে সমস্যা কিন্তু খুব ছোট। সমস্যাটা কোথায়? এই যে আগেন টু হোম, ওকে, এই জায়গাগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, আপনারা এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন, তাহলেই বুঝতে পারবেন। একটু আগেই কি বললাম, যেখানে প্রিপোজিশন দরকার নেই সেখানে যদি প্রিপোজিশন বসানো হয় সেটা ডেফিনেটলি একটা ভুল। যেমন এখানে বলেছে কি, চাইনিজ এন্টারপ্রেনার, এই ইনার কথা বলেছে, হ্যাজ ডিফাইড অর্ডার্স ফ্রম রেগুলেটরস টু রিটার্ন হোম বললেই তো হয়ে যায়, ঠিক আছে। কেননা আমি যদি বলি টু রিটার্ন ওয়ের, তাহলেই আমি হোম কথাটা পেয়ে যাচ্ছি, এখানে টু বলার তো দরকার নেই। তো টু রিটার্ন ওয়ের হোম, তাহলে রিটার্নটা এমন একটা ভার্ব যাকে যখন আমি বলছি, আর হোমটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা কিন্তু ইয়ে না, মানে কি বলবো, এটা কিন্তু টিপিক্যালি অবজেক্ট না এখানে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেই অবজেক্ট এখানে এটা না, কেননা রিটার্ন ওয়ের রিটার্ন হোম, ওকে। তাহলে রিটার্ন টু হোম বলার তো দরকার নেই, ঠিক আছে। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট ব্যাক টু হোম, তাহলে তো সেটা ভুল, কারণ আমি কি বলবো, আই ওয়েন্ট ব্যাক হোম, আই ওয়েন্ট ব্যাক ওয়ের, আই ওয়েন্ট ব্যাক হোম। তাহলে টু বলার দরকার নেই, আমরা কখনো বাড়ি যাচ্ছি বললে টু বাড়ি তো বলবো না, টু হোম তো বলবো না, তাই না। তাহলে টু হোম যেখানেই দেখবেন, এবং এই টু হোমটা আমি অনেক জায়গায় দেখেছি, ঠিক আছে। তো এইটা যদি দেখেন রিটার্ন ওয়্যার, ডাইরেক্টলি উত্তর পাচ্ছি, তাহলে কেন টু বলছি, তাই না, তাহলে এখানে টুটা হবে না। পরেরটা যেটা আছে সেটা কি বলছে, বলছে আ লট অফ মানি ইজ ওয়েস্টেড ইন দ্য ডুপ্লিকেশন অফ ওয়ার্ক ইন এনি অর্গানাইজেশন, ঠিক আছে। এটা কি হচ্ছে, বলছে লট অফ মানি ইজ ওয়েস্টেড, তার মানে অনেক পয়সা নষ্ট হয়, ঠিক আছে, অপচয় হয়, ইন দ্য ডুপ্লিকেশন অফ ওয়ার্ক ইন এনি অর্গানাইজেশন, ঠিক আছে। এবার ইন কথাটা আমি যখনই বলবো তখন না একটা প্রসেস রিলেটেড কথা হচ্ছে, কিন্তু এখানে যে কথাটা বলছে সেখানে বলছে যে ডুপ্লিকেশন, কোনো একটা কাজের ডুপ্লিকেশন, তার মানে একটা কাজ যদি দুবার করে করা হয় তাহলেই সেটাকে ডুপ্লিকেশন অফ ওয়ার্ক বলতে পারি। যে কোনো কাজ যদি ডাবল হয় তাহলে সেটাকে তো আমরা বলবো ডুপ্লিকেশন অফ ওয়ার্ক, তাই না। তো বলছে যে অনেক পয়সা বরবাদ হয়, ওয়েস্ট হয় কিসে, না ডুপ্লিকেশন অফ ওয়ার্কে, রাইট। তো এই যে বলছি কোনো কিছুতে বরবাদ হচ্ছে, তাহলে আমরা যে বলি না আই হ্যাভ স্পেন্ট আ লট অফ মানি ইন অন দিস কোর্স, ঠিক আছে, আই হ্যাভ স্পেন্ট আ লট অফ মানি অন দিস প্রজেক্ট, আই হ্যাভ স্পেন্ট আ লট অফ মানি অন দিস কম্পিউটার, মানে আমি একটা কম্পিউটার কিনেছি, সেটা খালি কিছুদিন পরে পরে খারাপ হয়, আমি খালি ওটা সারাই আমার টাকা যায়, সারাই টাকা যায়, তাহলে কি বলবো, আই স্পেন্ট বা আই হ্যাভ স্পেন্ট যাই বলি a lot of money on this computer, তার মানে কোনো কিছুতে খরচা করেছি। সেরকমই এখানে অনেক টাকা কিসে খরচা হয়েছে, কিসে খরচা হয়েছে, ডুপ্লিকেশন অফ ওয়ার্কে, তাহলে ওয়েস্টেড ইন বলবো না, ওয়েস্টেড অন বলবো। যেমন আমরা স্পেন্ড
যেমন a lot of money is spent, was বললে was spent, ঠিক আছে, is বললে is spent, এরকম বলতে পারি, is spent, was spent, সেরকমই is wasted on the duplication of work। তার মানে যখনই টাকা খরচার ব্যাপার আসবে, তার মানে যদি বলা হচ্ছে যে কিসে খরচা হয়েছে বা কিসে অপচয় হয়েছে, তাহলে ওই অন বলে আমাকে বলতে হবে, ইন বললে চলবে না। এটাও একটা খুব টিপিক্যাল প্রিপোজিশনের ইউজ, ঠিক আছে। তাহলে মানি ওয়েস্টেড, মানি স্পেন্ট অন সামথিং, ঠিক আছে, আই হ্যাভ স্পেন্ট মাই মানি অন দিস অন দ্যাট, যা ইচ্ছা হতে পারে। ওকে, তাহলে টিপিক্যাল কিছু প্রেপোজিশন আছে যার পরে ফলে টিপিক্যাল ধরনের অবজেক্ট বসে, এটা একটা। তার মানে ইন দ্য ডুপ্লিকেশন অফ ওয়ার্ক না অন দ্য ডুপ্লিকেশন অফ ওয়ার্ক।